অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করল তখন তার স্ত্রী গেল ঘুঁচে। অমিত এমন একটি বানান বানালো যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়। অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা মুখশ্রী। ওর চেহারাতে একটা বিশেষ ছাদ আছে। 5 জনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারেই পঞ্চম। সবাই যেখানে অবকাশ যাপনে যায় দার্জিলিংয়ে, অমিত গেল শিলং পাহাড়ে। একদিন যখন আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে, বনে বনে, তখন অমিত স্থির করল এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাক বাংলায় গিয়ে মেঘদূত জমিয়ে তুলবে। আঁকা বাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খড়। অমিত অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময়ে হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখল আরেকটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পেছনে। তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। আমার এই অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, আপনি যেখানে অনুমতি করবেন সেইখানে পৌঁছে দরকার হবে না। পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। বাড়ি ফিরে এসে অমিত ওর নোট বই নিয়ে লিখতে লাগলো, আজ হঠাৎ একই পাগলামি করল। দুজনকে দু জায়গা থেকে ছুড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিল। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি রেগে ঝলমল পড়ে চিত্ত। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলনা। একটু অতীতে যাওয়া যাক। লাবণ্যর বাবা অবিনাশ দত্ত ছিলেন এক পশ্চিমী কলেজের অধ্যক্ষ। বাবার একমাত্র শখ ছিল বিদ্যায়। মাতৃহীন মেয়েটির মধ্যে তার সেই শখটির সম্পূর্ণ পরিতৃপ্তি হয়েছিল। তার আরেকটি স্নেহের পাত্র ছিল, তার নাম শোভনলাল। একদিন শোভনলালের বাবা অবনীশের বাড়িতে চড়াও হয়ে তাকে খুব একচোট গাল পেরে গেল। নালিশ এই যে অবনীশ নিজের ঘরে অধ্যাপনার ছুতোয় বিবাহের ছেলে ধরা ফাঁপ পেতেছেন। এতদিন লাবণ্য জানতেই পারেনি কোনো প্রচ্ছন্ন বেদিতে শ্রদ্ধাহীন লোকচক্ষুর অগোচরে তার মূর্তি পূজা প্রচলিত হয়েছে। সেদিন রবিবার। শোভনলাল একখানা বই নিয়ে পাতা উল্টাচ্ছে। হঠাৎ লাবণ্য ঘরে ঢুকে খুব কঠিন ভাষায় শোভনলালকে জিজ্ঞেস করল সে কেন এ বাড়িতে আসে, বিশেষ করে যেখানে শোভনলালের এ বাড়িতে আসা নিয়ে লাবণ্য ও তার বাবাকে অপমান সহ্য করতে হয়েছে। শোভনলাল ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে গেল।
শোভনলালের প্রস্থানের পর থেকে লাবণ্য ক্রমাগতই জেদ করে করে অবনীশের বিবাহ ঘটালো। বাবার বিয়ের পর লাবণ্য যোগমায়ের কন্যা সুরমাকে পড়াবার কাজ নিয়ে চলে আসলো শিলং পাহাড়ে। ফিরে আসা যাক বর্তমান সময়ে। দুর্ঘটনার পরদিন অমিত দেখা করতে এলে লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। যোগমায়ের মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় পীর। আমি তার অযোগ্য ভাইপো। তোমার মা আছেন? ছিলেন। মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য কেক কেন বাবা? ভেবে দেখুন না, আর যদি ভাঙ্গা মায়ের গাড়ি বকুনির অন্ত থাকতো না, বলতে এটা বাদরাম। আর গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। বাবা, তোমরা দুজনে ততক্ষণে আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রমাণ নেম। আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি শান্তি কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারে, ওটা দূরে না। নামের দূরত্ব ঠিক করতে গেলে ভেবে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্তরে পৌঁছতে কতক্ষণ লাগে। নামকরণে সময় লাগে। আপাতত চলুন, দেখে আসি গে। আজ সকালে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলাম। আর কোন কবির লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বাড়ি দে আমারে অবসর। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। মাসিমা ঘটকালি করতে এলাম। বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো আগে নাম ধাম বিবরণটা বলো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই না হয়ে ওঠে। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? এই সন্দেহ কেন মাসিমা? জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, আর মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মে খুশি হয়ে তখনই আনন্দে ঢেকিতে আনন্দ নাড়ু করতে শুরু করে। ভয় নেই বাবা, ঢেকিতে পা পড়েছে। ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ, তার পরেও হাত
হাতে পেয়েও যদি তোমার বাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালো, দর্শনীয় কাউকেই দেখতে পেল না। অমিত ঘর ছেড়ে গেল বাইরে। ঢালু ঘাসের ক্ষেতের উত্তর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই কুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। অমিত কাছে এসে দাঁড়ালো। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেড়ে দেব। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? তাই দেখো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়। হঠাৎ বন্যা এলো, তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকার পক্ষে ওজনে ভারী। আমি দেব তোমার নাম ছেড়ে, তোমাকে বলবো মিতা। চমৎকার বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি, তো কোন বিটা লাগাবো জানো? অনন্যা। হে মনে বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসে? মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক ওপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়বো। তখন আর তুমি আমাকে ফিরেও ডাকবে না। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছো? মিতা, তুমি আমাকে সত্য বলবার চোখ দিয়েছ। বন্যা, এবার তো আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। সমাজের কাটা খাল বেয়ে মাথা ঘাটে, রুচির খাতা লণ্ঠন যায়। তাতে তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সাথে কি আমার সেই আঘাত? আমি তোমার প্রেমে হব সবার ভাগে। আমি সকল দাগে হব দাগে ভাগে। আমি তোমার প্রেমে হব সবার একদিন বিষম এক বর্ষণের অন্তে নড়বড়ে একটা চারপেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসংগত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেছে। ওদিকে সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই লাবণ্যর মনের ভিতরে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। এমন সময় যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন।
সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? এমন কথা কেন জিজ্ঞেস করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করছো কর্তামা? আমি তো ভেবেই পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিলাম সব যে আমার লুপ্ত হয়ে গেছে। মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যে আলো তোমার মধ্যে জ্বলছে সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত তাহলে আর কোনো অভাব থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। তখন অমিত ভিজে চৌকির উপরে একতাড়া খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। যোগমায়া ও লাবণ্য এসে পৌঁছলেন। অমিত চৌকি ছেড়ে উঠে দাঁড়ালো। এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববে? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? দেখি তোমাদের হাত দুটো দেখি, তোমাদের মিলন অক্ষয় হোক। তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি। আজ সমস্ত দিন তুমি গেলে না কেন? For we are bound, while Marinard has not yet dared to go, and we will reach the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যাইনি রে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আমার জন্য তুমি আজ অপেক্ষা ছিলে। হ্যাঁ নিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে তুমি আসছো তার ঠিক নেই। শেষ মুহূর্তে এসে পৌঁছলে আমার জীবনে। কিন্তু তুমি আর সমস্ত দিন কি করছিলে নিতা? মনের মাঝখানটাতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, কোথায় সে কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি কথা দাও, কথা দাও। বন্যা, একটি আমি তোমাকে বলতে চাই। কি দরকার নিতা? তুমি যে তোমার এই হাতখানি দিয়েছ, সে যে কতখানি দেওয়া তা শেষ করতে পারি না। আগে তোমার আঙুলটিকে জড়িয়ে থাকে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাকে শুধু এই পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। ঠিক হয়ে গেল আগামী অগ্রহায়ণ মাসে এদের বিয়ে। কলকাতা ফেরার আগে অমিত লাবণ্যকে নিয়ে বেরিয়ে আসতে চাইল। নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন। সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক। আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে। তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অন্তঃসূর্যের শেষ আভায়। সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো। কালই চলে যাব,
কলকাতায় গিয়ে কি করবো জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবে বিয়ের দিনের ব্যবস্থা, আমাকে করতে হবে ততক্ষণ তার পরের দিনগুলোর আয়োজন। স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ঢাল, পানির নিচে তলা থেকে উঠেছে ঝুড়ি নামা অতি পুরনো বট গাছ, ওরই দক্ষিণ ধারে ছ্যাদলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু ধসে যাওয়া। সেই ঘাটে সবুজে সাজায় রং করা আমাদের ছিপছিপে নৌকো ঘাট, তারই নীল নিশানে সাদা অক্ষরে লেখা কি নাম বলে দাও তুমি? বলবো, মিতালি। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খালি চলে গেছে গঙ্গার হৃদস্পন্দন পড়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। তোমার বাড়িটির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নাম কি হয়েছে? নামের উপযুক্ত একটি দ্বীপ আমি আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুই যে তফাৎ আছে না। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করবো না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্য দাম্পত্যে দুই পারে দুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকে আমার বাগানটা নিরঞ্জনের অফিসের উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। 3.5 হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানসী, আর ডান পাশে আমার মহল দীপক। ঠিক আছে, এবার চলো। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো। তোমার দিনই সুখ, মুক্তির নৈবেদ্য কেন রাখি রজনীর শুভ্র অবসানে। কিছু আর নাই বাকি, নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তে তৈল রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? আর এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো লেখা এটা দেখিনি। বই বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, নাম শোভনলাল। সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য। এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত। আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না। কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তাকে দয়া করেছো? দয়া করবার অবকাশ হল না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করে। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে দাঁড়ালো? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এই আমার ঈর্ষা নয়। কিন্তু কেমন যেন একটা ভয় আসছে বলে। আমাদের বাড়ি কিন্তু কাছে এসে পড়ল মিতা। এবার তোমার মুখে তোমার পথশেষে কবিতাটি শুনে নি। আর বলতে ইচ্ছে করছে না। মাঝখানে কতগুলো তর্ক বিতর্ক হয়ে হাওয়াটা খারাপ হয়ে গেল। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা,
সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। সকালবেলায় কাজে মন দেয়া আজ লাবণ্যের পক্ষে কঠিন। সে বেড়াতেও যায়নি। বেলা তখন 9টা। অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকে জানালো যে আজ সন্ধ্যাবেলায় কলকাতা থেকে আসছে তার বোন সিসি, সিসির বন্ধু কেটি মিত্তি আর কেটির দাদা নরেন। যোগমায়া জানালো ঘোড়দৌড়ের মাঠের কাছে একটা বাড়ি খালি আছে, তবে যদি নিতান্ত না পাওয়া যায় তাহলে তাদের বাসাতেই একরকম করে জায়গা হবে। অমিত জানালো সিসিরা হোটেলে উঠবে, তাদের সাথে তাকেও জায়গা নিতে হবে অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। এক মুহূর্তেই বুঝতে পারল অমিতের যে সমাজ সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে। খবরটা দিয়ে অমিত চলল কর্তব্য করতে। কেটি আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে। 1 দিন 2 দিন 3 দিন যায়, সে একেবারেই চুপ। একদিন কেটি আর সিসি নিজেই এলো যোগমায়ার বাড়িতে। দেখল বাড়ির বারান্দায় ছোট টেবিল পেতে এক শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কাকে চান? তাকে তো আমরা চিনি না। আমরা তো জানি এই বাড়িতে তার যাওয়া আসা আছে। Afternoons, that is good for him. কর্তাবাকে ডেকে দিই, তার কাছে খবর তবে। Famous লাবণ্য, delicious. শিরম পাড়াটাকে ভলকানো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিতের হৃদয়টায় ফাটল ধরিয়ে দিল। অমিতের মনটা না ছিল দিন উপরে পার করে হাঁটে। ফোনের সৃষ্টি ছোঁয়া উল্টো গতিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। অমিত এখনো আসেনি। যে মাস্টারি নিয়ে বসে পড়াচ্ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিত বাবু আপনাদের হোটেলেই থাকে, তার খবর আপনাদেরই তো জানা থাকার কথা। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত হলো। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি। কেমন করে সে সেই আংটি লাবণ্যকে পরাবে তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করেছে। অমিত নিকটে এসে দেখে যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখের সিগারেট কেটির মুখের সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। দুই সখীর প্রতি দৃষ্টিপাত না করে মাসি বলে দূর থেকে ডেকেই অমিত যোগমায়ার পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিল। মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এর আশাতে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। অপমান, যাই হোক এখান দিয়ে তো তাকে বেরোতে হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যের মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটুও রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। যোগমায়া পেছনের ঘরেই ছিলেন, তার বেরোবার ইচ্ছা ছিল না। অমিত
তাকে ধরে নিয়ে এলো। এক মুহূর্তের মধ্যেই কেটির চোখে পড়ল লাবণ্যের হাতে আংটি। মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ। পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছা করল। হ্যাঁ, ঠান্ডা ছিলে, তোমার তো জিত হলো। আমি এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হিরেনাটি বাজি রেখে বলেছিলাম তোমাকে সেখানে নিয়ে যাবই আমি। তুমি জানো এই হিরেনাটি যদি হারে জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্তে একে হাত থেকে খুলিনি। এ আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। তুমি কেন বাজি রাখতে গেলে? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর তোমার উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল, মনে হচ্ছে তোমাকে আর রাজি করাতে পারবো না। তা এমন বদবদ করে যদি হারাবে, সেদিন এত আগে আংটি দিয়েছিলে কেন? সে দেওয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? সে দেওয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি ঘটতে দেবে না? বাঁচতে যদি হারলো, তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছে থাক অমিত। আমার হাতে রেখে আমি মিথ্যে কথা বলতে দেব না। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাঁদালে তুমি মোরে। একটা ছোট চিঠি এলো লাবণ্যের হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, যদি না দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শোনবার জন্য, নইলে মনে শান্তি পাব না। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্যর চোখ জলে ভরে এলো। চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। মনে পড়ল অপমানিত শোভনলালে সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। লাবণ্য চিঠিতে লিখল, তুমি আমার সকলের বড় বন্ধু। এ বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত আসলো। দুজনে একসাথে বাইরে বেড়াতে বের হলো। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে, আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে না? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিল, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে
একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? তোমার কাছে একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো, নিশ্চয়ই রাখবো। অন্তত হপ্তাখানেকের জন্য কেটিকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে তো পারবে। আচ্ছা। একটা কথা বলি তোমাকে মিতা, আর কোনোদিনও বলবো না। তোমার সঙ্গে যে আমার অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার বিন্দুমাত্র লেশ নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়ে বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিচ্ছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরে রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। লাবণ্য নিজের আঙুল থেকে আংটি খুলে অমিতর আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিল। অমিত তাতে কোনো বাধা দিল না। সায়াহ্নের এই পৃথিবী যেমন অস্তরশ্মি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে, তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরল অমিতর নত মুখের দিকে। তারপরেও আরও কিছুকাল গেল। কেটি মিত্রের সাথে অমিতের বিয়ে ঠিক হয়ে গেল। ওদিকে শোভনলালের সাথে লাবণ্যর। যে অমিত একদিন তার সমস্ত ডানা মেলে পেয়েছিল তার উড়ার আকাশ, সে আজ পেল তার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসে। কিন্তু তার আকাশও রইল। জয় হলো তার লাবণ্যর, জয় হলো তার কেটির। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণীর পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। আমাদের নাটক এখানে শেষ। আমরা অথবা একটু কয়েক মিনিট কথা বলবো। তো সবার আগে বলেন কেমন লাগলো আপনাদের নাটকটা? তাহলে জোরে একটা হাত তালি আমাদের সবার জন্য। শেষের কবিতা উপন্যাসটা পড়া আমার ইন্টারমিডিয়েট সময়, এই উপন্যাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছে আরো পরে, এবং সেই বোঝাটা যে মানুষটা হেল্প করেছিল সে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের করা একটা শ্রুতি নাটক আপনারা জানেন অনেক আগের, এই শেষের কবিতা নিয়ে, সেটা শুনে আমরা বড় হয়েছি। আজকে আমাদের প্রচেষ্টা ছিল সেটাকে আরো সংক্ষেপিত করে
করা। তো সেই কাজটা করতে আমাদেরকে অনেক চরিত্রকে গঠন করতে হয়েছে, অনেক কথা আমাদেরকে অ্যাড করতে হয়েছে, বাট আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য। আমি সবার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের নাটকের কলা কৌশলীদের সাথে। আমার সর্বডানে আছেন শায়লা ফেরদৌস নিশি, তিনি করেছেন যোগমায়ের চরিত্র, তাকে দারুণ অভিনয় করেছেন এবং ওনাকে অনেকে চেনেন, উনি আমাদের সাথে গান করেন, খুবই অ্যাক্টিভ। আমার ডান দিকে আছেন, ওনাকে হয়তো এখনো সবাই অনেকভাবে চেনেন, ওনার সাথে এটা আমাদের প্রথম কাজ এবং আমি বলতে বাধ্য হচ্ছি চমৎকার ওনার অভিনয় ক্ষমতা। ওনার নাম চৈতালি মুখোপাধ্যায় এবং ওনার সাথে আমার পরিচয় রুবি আপার মাধ্যমে এবং পরিচয় হয়ে ভালো লেগেছে এবং কাজ করে ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদি, আমাদের সাথে আপনি একটা কাজ করেন, ভবিষ্যতে আমরা তো আরো অনেক কাজ করবো। আমার বাদিকে আছেন খুবই পরিচিত একজন মুখ, মোটামুটি সবাই চেনেন, এডমন্টনের মাতাল মাস্টার থেকে শুরু করে সব ধরনের চরিত্র করেন নেতা। তো তৌহিদ পারভেজ আমার শ্রদ্ধেয় একজন বড় ভাই এবং বন্ধু, লিখছেন অমিত চরিত্রে। তার বাদিকে আছেন তারই সহধর্মিনী আমাদের হোসনে আরা বেগম বিথি। উনি করেছেন কেটি চরিত্র এবং ভাবির সাথে নতুন করে পরিচয় করার আজকে কিন্তু উনি শাড়ি পরে কিন্তু এখানে আবৃত্তি করেছেন। আমি যারা কত যারা চিনতে পারছেন ওনাকে, গেট আপ চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু উনি কিন্তু আবৃত্তিতে ছিলেন আজকে অনুষ্ঠানে। এবং বাদিকে আছেন আমার সহধর্মিনী, ওনার নাম ডক্টর রিফাজ জাহান মিতু। এবং নাটকে আপনারা দেখেছেন ন্যারেশন একটা স্ট্রং জিনিস ছিল আসলে শেষের কবিতার। ন্যারেশন ছেলে ন্যারেশনটা আমার করা এবং মেইন ন্যারেশনটা করা হচ্ছে মিতুর। অসংখ্য ধন্যবাদ। আর আমার পরিচয় আপনারা হয়তো অনেকে চেনেন, আমার নাম জাহিদ। আমি এডমন্টনে অনেক বছর ধরে আছি, নাটক করছি অনেক বছর ধরে, 2008 সাল থেকে। তো আমি ছিলাম নাটকটির নাট্যরূপ এবং নির্দেশনায়, সেই সাথে ওভারঅল কোঅর্ডিনেশন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এত চমৎকার দর্শক খুব কম দেখেছি, কারণ সবাই এত চুপ করে শুনছিল। পেছনে যারা ছিলেন আমাদের লাইটিং এবং সাউন্ডে নিক, they did a great job, so thank for you guys for lighting and for sound. And he was asking, what is it all about? I was saying, it's a story, it's a love story, maybe a sad love story. It's like a quadro love story about two person and then another two person, and it's written by a Nobel laureate in Bangla literature. আমরা সবাই কথা বলেছি, আমরা চাচ্ছি আমাদের এই কাজটা আমরা আমাদের প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করার জন্য। ওনার মতো একজন গুণী অভিনেতা বাংলা মুভি চলচ্চিত্রে এসেছেন, সেটা আমাদের সারা জীবনের গর্ব এবং আমাদের সেই গৌরব আমরা হয়তো আরো ধরে রাখবো ভবিষ্যতে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। আমি কিছু বলতে চাই। এতক্ষণ যিনি বললেন তাকেও অসংখ্য ধন্যবাদ না দিয়ে মারা যায় না। আমাদের এই নাটকটি নির্দেশনার জন্য অনেক কষ্ট করেছেন এবং একটি বড় সময় নাটকটিকে ছোট্ট করে এনে সবার সম্মুখে প্রকাশ করা, এটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কাজ। সেজন্য জাহিদের অসংখ্য